আজকে এখন আমি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, সেই ঘটনাটা আমাকে অতুল লিখে পাঠিয়েছে। এই ঘটনাটা না ভারী অদ্ভুত, জানেন তো। পৃথিবীতে আমাদের প্রত্যেকের জীবনেই এমন অনেক কিছু ঘটে, আমরা হয়তো ভাবি যে হঠাৎ করে এটা কেন ঘটলো, সেটা হয়তো খুব ইম্পর্টেন্ট কিছু নয়, বাট স্টিল ঘটে। বাট এই যে ঘটনাগুলো আমাদের জীবনে বা আমাদের আশেপাশে ঘটছে, সেগুলোর প্রত্যেকটারই কিন্তু কার্যকারণ থাকে। সেটা হয়তো আমরা অনেক সময় শুনে থাকি, বাট সেটা বোঝার মতো সেই ক্ষমতা হয়তো আমাদের মধ্যে খুব কম মানুষেরই আছে। আজকের ঘটনাটা এতটাই অদ্ভুত এবং এতটাই কাকতালীয় বলা যেতে পারে, যেটা পড়ার পরে আমার মনে হচ্ছিল আমার নিজের জীবনের কিছু ঘটনার কথা আমার মনে পড়ছিল, যেগুলোর সাথে আমি রিলেট করতে পারছিলাম। তো আমার মনে হয় আর কি, যে আপনারাও যখন এই ঘটনাটা শুনবেন, আপনারাও হয়তো কোথাও না কোথাও কোনো কিছু রিলেট করতে পারবেন, যে আপনাদের জীবনে হয়তো আজ থেকে 5-10 বছর আগে হয়তো কিছু ঘটেছিল। তো সেটার সাথে হয়তো আপনারা কোনো না কোনোভাবে অন্য কোনো ঘটনাকে কানেক্ট করতে পারবেন। তো সেই জন্য আমি সকলকে রিকোয়েস্ট করছি, এই ঘটনাটা মন দিয়ে প্রথম থেকে শেষ অবধি শুনুন। একদম অন্য রকমের একটা অভিজ্ঞতা হবে, এটুকু বলতে পারি। আর এই ঘটনাটা কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। তো কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। সত্যি যদি আমাদের চ্যানেলের ঘটনাগুলো আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে ইমেল করে পাঠিয়ে দিতে পারে। ইমেল আইডি আমাদের ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এটুকুই বলার ছিল। এবারে চলে যাচ্ছে আজকে সরাসরি ঘটনায়, এবং ঘটনা বলার পরে আমি আপনাদেরকে একটা বিষয় বলবো, সেটা ঘটনাটার পরে আপনারা শুনতেই পাবেন। তো প্রথমেই আমি বললাম যে আমাকে এই ঘটনাটা অতুল লিখে পাঠিয়েছে। অতুলের বাড়ি হচ্ছে হালি শহরে। এবার ওদের বাড়ি হালি শহরের যে জায়গাটায় ঘটনাটা ঘটেছে, ধরুন আজ থেকে প্রায় 15-16 বছর আগে। এবং 15-16 বছর আগে কিন্তু হালি শহর এখন যেরকম যতটা আর কি ফ্ল্যাট হয়ে গেছে, অনেক উন্নতি হয়েছে, হালি শহরের কিছু রিমোট জায়গা ছিল যেখানে কিন্তু আজ থেকে 15-16 বছর আগে এতটা কিন্তু উন্নত ছিল না, রাস্তাঘাটও এতটা উন্নত ছিল না, এত ফ্ল্যাটও হয়নি, তো ছোট ছোট সব বাড়ি ছিল। এবার ওদের যে বাড়িটা আর কি যেখানে ছিল, তো সেখানে হঠাৎ করেই ওদের বাড়ির ঠিক পাশের যে বাড়িটা ছিল, লাগোয়া বাড়ি, সেই বাড়িটা বিক্রি হয়ে যায়। এবার ওরা ভেবেছে যে ঠিক আছে, পাশের বাড়িটা বিক্রি হয়েছে, এবং যারা বিক্রি করে তারা কিন্তু আগে থেকে কাউকেই জানায়নি যে বাড়িটা বিক্রি করছে তারা। এবার হঠাৎ করেই একদিন রাতারাতি তারা সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যায়, এবং যখন আশেপাশের লোকেরা জিজ্ঞেস করে যে কি ব্যাপার, আপনারা কোথায় যাচ্ছেন, কারণ ওদের নিজেদের বাড়ি ছিল, ভাড়া উঠে যাচ্ছে সেটা তো হবে না, তো তখন ওরা খুব বেশি কথা কাউকেই বলে না, শুধু বলে যে কিছু কারণের জন্য আমাদের কি বাড়িটা বিক্রি করে অন্য জায়গায় চলে যেতে হচ্ছে। এবার ওরা এই বাড়ি হঠাৎ করে কি করে বিক্রি করলো, কেউ জানতেও পারলো না, তো সবাই একটু অবাক হয়। তো অনেকে জিজ্ঞেসও করে যে কেন বাড়িটা বিক্রি করলেন, তো বলে যে আমাদের কিছু ব্যক্তিগত কারণ আছে, কিছু টাকা পয়সার আমাদের ইমিডিয়েট দরকার। তো সবাই জিজ্ঞেস করে যে তাহলে কি আপনারা আশেপাশেই কোথাও ভাড়া থাকছেন, তো ওরা বলে না না, আমরা অনেক দূরে চলে যাচ্ছি। এবারে এরা কোথায় যাচ্ছে, কত দূরে যাচ্ছে, সেই বিষয়ে কিন্তু কাউকেই খুব একটা কিছু বলেনি, তো চলে যায়। যাই হোক, তো বাড়িটা মোটামুটি ধরুন ওই 1-1.5 মাস একদম ফাঁকাই পড়ে থাকে। মাঝে মাঝে মধ্যে একটা দুটো লোককে আসতে দেখা যেত, তারা এসে ঢুকে কিছুক্ষণ পরে বেরিয়ে চলে যেত। এবার আমি যে সময়কার ঘটনাটা আর কি বলছি, বর্তমানে লিখেছে যে অতুলের বয়স হচ্ছে ওই 32-33 এরকম, তো আজ থেকে 15-16 বছর আগেকার ঘটনা, তো তখনও অনেকটাই ছোট। এবার ওই বাড়িতে মাস দেড়েক পড়ে থাকলো, তারপরে
কিছু লোকজন এসে ওই বাড়িতে উঠলো। এবার মানে এই বাড়িটা ছিল একদম অতুলদের বাড়ির সাথে লাগোয়া, হালিশহরের বাড়িটা। তো সেই বাড়িতে রোজ প্রচণ্ড ঝগড়া অশান্তি হতো, মানে প্রচণ্ড। আর ওই বাড়িতে মানে মহিলা থাকতো 2জন, ঠিক আছে, আর বাকি থাকতো অনেক পুরুষ মানুষ। এবার তারা মানে জয়েন্ট ফ্যামিলি না তারা আত্মীয় স্বজন একে অপরের, সেটা কিন্তু কেউ জানতো না। কারণ ওই ফ্যামিলিটা এই বাড়িতে আসার পরে কিন্তু পাড়ার কারোর সাথে কোনো কথাবার্তা নেই, কিছু নেই। ইভেন পাড়ার লোক যদি এসে আলাপ করতে চাইতো, ওরা কিন্তু খুব একটা এন্টারটেন করতো না। ফলে ওই বাড়িতে কারা থাকছে, তারা একে অপরের আত্মীয় হয় না একদম নিজের সম্পর্কিত কেউ হয়, নাকি বন্ধু বান্ধব, নাকি কেউ জানে না। যাই হোক, মাঝে মধ্যেই খুব ঝগড়া অশান্তি হতো। এবার যেহেতু অতুল তখন বড় হচ্ছে, তোর বাবা মায়ের খুব অসুবিধে হতো, আর ভীষণ আর কি খারাপ খারাপ ভাষায় মানে গালিগালাজ করা এগুলো হতো। এবার কে কাকে গালিগালাজ করছে সেটাও বোঝা যেত না, কাকে করছে সেটাও বোঝা যেত না, মানে নিজেদের মধ্যে করছে নাকি বাইরের কোনো লোকের উদ্দেশ্যে এরকম বলছে, মানে এতটাই উন্মাদের মতো চিৎকার চেঁচামেচি হতো। এবার একদিন অতুলের বাবা কি করেছে, অতুলের বাবা পাশের বাড়িতে যায় সকালবেলা, কারণ রাতের বেলা প্রায় ওই 12:30 1টা অবধি এসব চলেছে। তো স্বাভাবিকভাবেই ওর বাবা বলতে যায় যে দেখুন, আপনারা প্লিজ এরকমভাবে রাতের বেলা অ্যাটলিস্ট ঝগড়াঝাটি করবেন না, আপনাদের পারিবারিক বিষয়ে কথা বলতে চাই না, কিন্তু এত জোরে জোরে আপনারা এমন কিছু ভাষা ব্যবহার করেন। আমার মানে অতুলের আবার একটা বোন আছে, তো বলছে আমার ছেলেমেয়েরা তো ছোট, ওদের উপর একটা খারাপ প্রভাব পড়তে পারে। তো ওরা তখন একটা এমন রিয়াকশান দিল যেন কিছুই হয়নি। বলছে না, সেরকম তো কিছু না, আমাদের বাড়িতে লোকেরা কথাবার্তা বলে, আমাদের সকলে একটুখানি গলার ভয়েস একটু বেশি, তাতে আপনাদের যদি সমস্যা, আমাদের কিছু করার নেই। মানে ওরা একটা এমন ভাব দেখালো যে কিছুই হয়নি, এটা কমপ্লেন করার মতো কোনো বিষয়ই নয়। তোর বাবা বুঝতে পারলো যে এখানে বেশি বাক্য ব্যয় করে তো খুব একটা লাভ নেই, তিনি আবার ঘরে চলে এলেন। এদিকে ওই বাড়িতে কিন্তু দিনের পর দিন, মানে সপ্তাহে 7 দিনের মধ্যে ধরুন 5 দিনই এরকম হয়। এবার ওরা না ওই বাড়িতে মানে এবার অতিষ্ঠ হয়ে যাচ্ছে, মানে অতুলদের বাড়িটায় লাগোয়া একদম, বুঝতেই পারছেন। তো এরকম অশান্তি, ঝগড়া, খারাপ ভাষা ব্যবহার হচ্ছে, মানে ওরা অতিষ্ঠ হয়ে গেছে। ইন দ্য মিন টাইম যেটা হলো যে ওই বাড়ির লোকেরা মানে প্রত্যেক দিন কিছু একটা পোড়াতো, মানে ঘরের মধ্যে, ধরুন ঘরের মধ্যে যদি কেউ একগুচ্ছ প্লাস্টিক পোড়ায়, যেরকম দুর্গন্ধ বেরোবে বা যে ধরনের পলিউশন হবে, সেই ধোঁয়াটা একদম লাগোয়া বাড়ি যেহেতু ওদের ঘরে আসতোই, এবং ওদের না মানে পুরো দম বন্ধ লাগতো, চোখ মুখ জ্বালা করতো। তো সেটাও একদিন ওর বাবা মা গিয়ে বললো, যেভাবে এগুলো করছেন এটা তো খুব অসুবিধে। তো তখনও ওরা বললো না না, আমাদের ঘরে ওরকম কিছু হয় না, আমরা রান্নাবাড়ি করি, তার হয়তো ধোয়া গেছে। এবার ঘটনা হচ্ছে সব বাড়িতেই রান্না হয়, যদি কোনো দিন রান্না পুড়েও যায়, সেই মানে রান্না পোড়ার যে একটা গন্ধ আর প্লাস্টিক পোড়ার যে গন্ধ, দুটো গন্ধ একদম আলাদা। আর ওই রকম মানে প্রচুর প্রচুর একবারে কুণ্ডলিকৃত ধোঁয়া বেরোচ্ছে, এটা তো রান্না থেকে বেরোনো সম্ভব নয়। এবার ওরা ভাবছে যে তো আচ্ছা লোক, এদেরকে বললে শোনে না, মানে নিজেদের মধ্যে উল্টোপাল্টা ভাষায় কথাবার্তা বলে, প্রচণ্ড জোরে জোরে এরা কাউকে হয়তো খারাপ কথা বলছে বা নিজেদের মধ্যেই বলছে, সেটা তো বোঝা যায় না। আবার এরকম দুর্গন্ধযুক্ত ধোঁয়া, যেটা শরীরের পক্ষেও খুব একটা ভালো নয়। তো এগুলোকে মানে এগুলোর সাথে মিটমাট করে থাকাটা তো খুব মুশকিল, আর এদের বললেও শুনছে না। তো যাই হোক, তো অতুলের বাবা পাড়ায় 2-1জনকে কথাটা জানায়। এবার তারা বলছে যে হ্যাঁ, আমরাও তো আওয়াজ পাই, কিন্তু তোমার বাড়ি তো একদম লাগোয়া, তো তোমার আর ওদের মানে ওই যে বাড়িটা বিক্রি হয়েছে, সেই বাড়িটা হচ্ছে কর্নার প্রপার্টি, মানে ওই বাড়ির একদম এক পাশে ওদের বাড়ি, অতুলদের বাড়ি, কিন্তু অন্য পাশে কোনো বাড়ি নেই। এবার তার ফলে মানে যেহেতু এদের লাগোয়া বাড়ি, তাই ওরা প্রতি মুহূর্তে বুঝতে পারছে যে এরা সবসময় এরকম চিৎকার চেঁচামেচি করছে, নয় এরকম পোড়া গন্ধ বেরোচ্ছে, ধোঁয়া আসছে। কিন্তু পাড়ার অন্যান্য লোকেরা চিৎকার চেঁচামেচির হয়তো আওয়াজ পাচ্ছে, কিন্তু এতটা তাদের তো আর ডিস্টার্ব হচ্ছে না যতটা অতুলদের হচ্ছে। তো পাড়ার লোকেরা বললো যে ঠিক আছে, আমরা তাহলে রবিবার দেখে ওদের বাড়ি যাব, গিয়ে বিষয়টা নিয়ে কথা বলবো। এবার ওরা গেছে, পাড়ার 2-4জন ওদের বাড়ি গেছে, অতুলের বাবাও গেছে।
যাবার পরে মানে ওরা যাকে বলে কোনো কিছু শুনতেই রাজি নয়। পাড়ার একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, সে গেছে, সে গিয়ে কথাটা মোটামুটি আর কি বলেছে, মানে কথাটা শেষও হয়নি। তারা বলছে যে আমরা এই বাড়িটা পয়সা দিয়ে কিনেছি, অনেক টাকা দিয়ে কিনেছি, আমরা আমাদের ঘরে রান্নাবাড়ি করি, কিছু পোড়াই, তাতে আপনাদের কি? আপনাদের ঘরে গিয়ে তো আর পোড়াচ্ছি না, বা এমন নয় যে আগুন আপনাদের ঘরে লাগছে বা কিছু, আর ধোঁয়া তো জানলা দিয়ে বেরিয়ে কোন দিকে যাবে আমি কি করে বলবো? এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। তো এটা তো বাড়ির মানে বাকি লোকেদের ভীষণ মানে একটা মাথা ব্যথার কারণ হয়ে গেল, যে আবার কেমন লোকজন, বলা হচ্ছে। যাই হোক, তো কিছুই বলে লাভ তো হলোই না, উল্টে ওদের মুখের উপরে দরজা বন্ধ করে দিল। এবার তো মহা মুশকিল, কী করে বিষয়টাকে সামাল দেবে তাই তো বোঝা যাচ্ছে না। তো ওই অবস্থায় ওরা একটা বছর থাকে ওই হালিশহরের বাড়িতেই থাকে, ওদেরও নিজেদের বাড়ি ছিল। এবারে ইন দ্য মিন টাইম যেটা হলো, যে ওর বাবা, অতুলের বাবা যেখানে কাজ করতো, সেই ফ্যাক্টরিটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এবার এর আগেও 1-2 বার বন্ধ হয়েছে, কিন্তু সেটা বেশি দিনের জন্য না, দিন 20, কখনো দিন 15 এরকম বন্ধ হয়েছে। তো সেবারও ওরকমই বন্ধ হয়েছে, কিন্তু এবারে যেটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে যে 2 মাস কেটে যাওয়ার পরেও কোম্পানি খুললো না, এবং ভবিষ্যতে কবে খুলবে সেটাও কিছু বোঝা গেল না। এবং বলা যেতে পারে মানে 2 মাস ওর বাবা পুরো বসেছিল, ঠিক আছে? এবার বুঝতেই পারছে 2 ছেলেমেয়ে রয়েছে, আর ওর বাবার এমন কিছু সেভিংস ছিল না যে সে মাসের পর মাস রোজগার না করলেও সংসার ঠিক মতো চলে যাবে, তো সেটাও সম্ভবপর ছিল না। তো তখন বাধ্য হয়ে ওর বাবা একটা ডিসিশন নিলেন। ওর বাবা ভাবলো যে আমাকে যখন অন্য চাকরি খুঁজতেই হবে, অন্য কোনো পেশায় যেতেই হবে, তাহলে আমি আর এখানে থাকবো না। কারণ ওই যে বললাম, সপ্তাহে 5-6 দিনই ওই বাড়িতে মানে প্রচণ্ড ঝগড়া অশান্তি হতো, মানে কে যে কাকে মারতো, কে যে কাকে গালিগালাজ করতো কিছু বোঝা যেত না। আর ওই যে প্রচণ্ড পোড়া গন্ধ বেরোতো, কখনো প্রচণ্ড লঙ্কা পোড়ার গন্ধ বেরোতো, মানে লঙ্কা পোড়ার যখন গন্ধ বেরোতো, মানে যেটা লিখেছে যে ওর এখনও মনে আছে, মানে টানা 1 ঘন্টা ধরে ওদের বাড়ির সবাই কাশছে, মানে ওই দিকে জানলা দরজা কিচ্ছু খোলা রাখা যেত না। তারপরেও ওই বাড়ির যে ঘুলঘুলি থাকে, সেই ঘুলঘুলি দিয়ে ওই ধোঁয়া ঢুকে ওদের মানে খুব কষ্ট হতো। তো সমস্ত দিক থেকেই আর কি এত একটা কষ্ট, মানে একটা প্রবলেমের মধ্যে ওরা ছিল। তো তখন ওর বাবা ডিসিশন নিল যে ওদের বাড়ি হচ্ছে মানে ওদের আদি বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমানে। তো সেখানে ওদের জমি জায়গা কিছু আছে, খুব বিশাল কিছু নয়, বাট আছে। তোর বাবা ভাবলো যে বউ ছেলে মেয়েকে নিয়ে উনি ওখানে চলে যাবেন, কারণ এখানে যদি উনি আবার নতুন কাজ খোঁজেন, সেখানে মানে ওই যে যে কাজটা উনি করতেন সেই কাজে কিন্তু উনি ভালোই টাকা পেতেন, তাতে সংসার খুব ভালোভাবেই চলে যেত। এবার হঠাৎ করে কোম্পানি বন্ধ হয়ে গেল, বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর করা শুরু করলেন, কিন্তু কেউই বলতে পারছে না, মানে কোম্পানির ম্যানেজমেন্টের লোকেরাও বলতে পারছে না যে আদৌ কোম্পানি খুলবে কি না। এবার সেমাতাবস্থায় উনি নতুন কাজ খুঁজবে, সেখানে কত টাকা মাইনে পাবে সেসব তো আর মানে জানা নেই। আর এখানেও ওনাদের থাকতে খুব অসুবিধে হচ্ছিল। তো তখন ওর বাবা ভাবলো যে না, এখান থেকে একবারে সব কিছু গুটিয়ে নিয়ে আমি গ্রামে চলে যাই। তো তখন উনি ভাবলেন, কারণ উনি ভাবলেন যে উনি গ্রামে গিয়ে একটা ব্যবসা শুরু করবেন। আর ওদের কিছু জমি জায়গা আছে, ওদের মানে ভাগাভাগি হওয়ার পরেও ওদের ভাগে বেশ কিছুটা জমি পড়েছে। তো জমি জায়গায় চাষাবাদ হবে, আর ওর বাবা একটা ছোটোখাটো যদি দোকান করতে পারে, তো ওখানেই উনি থাকবেন, উনি আর কাজ মানে চাকরি বাকরি করবেন না। এবার বুঝতেই পারছেন যে একটা ব্যবসা শুরু করতে গেলে টাকা পয়সার দরকার পড়ে, এবং ওইখানে কিন্তু ওর অতুলের যে ঠাকুমা, সেই ঠাকুমা থাকতেন। আরও ওনাদের আরও জ্ঞাতি গোষ্ঠী রয়েছে পাশাপাশি, তো পরিবারের লোকজনকেও পাওয়া যাবে পাশে। তো উনি ভাবলেন যে উনি যদি হালিশহরে বাড়িটা বিক্রি করে দেন, তাহলে সেখান থেকে কিছু টাকা আসবে, তো সেই টাকা দিয়ে উনি গ্রামে গিয়ে একটা ব্যবসা শুরু করবেন। এবার যা ভাবা তাই, উনি বাড়িটা বিক্রির চেষ্টা করতে লাগলেন, এবং আলটিমেটলি উনি একজন বায়ার পেয়েও গেলেন, যিনি বাড়িটা কিনতে রাজি হলো। তো এরপরে অতুলের বাবা ওই সমস্ত বাড়ি ঘর বিক্রি করে যা টাকা পয়সা পায় সব নিয়ে ওরা ওদের পূর্ব বর্ধমানের যে বাড়ি সেখানে চলে এলো। এবার ওই যে বললাম যে ওখানে অতুলের বাবারা হচ্ছে 3 ভাই আর 3 বোন। তো বোনেদের তো বিয়ে হয়ে গেছে, আর ওর
বাবার যে বাকি যে 3 ভাই ছিল তারাও সব পাশাপাশি থাকতো। এবার ওদের যে জমিটা পড়েছিল, ওদের জমি যেটা পেয়েছিল সেটা হচ্ছে ওই 10 কাঠা মতো। 10 কাঠা মতো জমি, মানে চাষের জমি বলা যেতে পারে। আর ওইখানেই ওদের একচিলতে একটা ঘরও পায় ওরা। তো সেখানেই আর কি ওরা থাকা শুরু করলো। এবার অতুল আর অতুলের বোন এরা দুজনেই কিন্তু মানে ওই গ্রামের পরিবেশে থাকা বিষয়টা ওদের কাছে কিন্তু কোনো প্রবলেমেটিক ছিল না। ওরা হালিশহরে থাকতো, হালিশহর থেকে ওরা যে পূর্ব বর্ধমানে গ্রামে চলে এলো পাকাপাকিভাবে, সেটা কিন্তু ওকে বা ওর বোনকে খুব একটা যে এফেক্ট করেছিল সেটা নয়। কারণ ওরা মাঝে মধ্যে এমনিতেও ওদের সেই পূর্ব বর্ধমানের বাড়িতে যেত, তো ওদের বেশ মোটামুটি ভালোই লাগছিল। এবার ওর বাবা ওইখানেই, মানে ওখান থেকে কিছুটা দূরে একটা দোকান কেনে। ওই যে হালিশহরের বাড়ি বিক্রি করে যে টাকাটা পেয়েছিল সেই টাকা দিয়ে উনি একটা দোকান কেনেন। এবার সেখানে উনি জিনিসপত্র কিনে মোটামুটি মানে বেচা কেনা শুরু করে দিল। এবার আস্তে আস্তে ওখানে অতুলও আরও বড় হচ্ছে। এবার ওরা আগে যেটা হতো সেটা হচ্ছে হয়তো সামার ভ্যাকেশানে যেত বা পুজোর ছুটিতে যেত বা কোনো একটা কারোর আত্মীয় স্বজনের বিয়ে থা পড়েছে তখন যেত। এবার কন্টিনিউয়াস যখন ওরা ওখানে থাকা শুরু করলো, তখন আস্তে আস্তে গ্রামের জীবনযাপন সম্পর্কে ওদের বেশ একটা আরও স্পষ্ট ধারণা হলো। এবং যেহেতু ওর বাকি কাকা জ্যাঠা সবাই আশেপাশে চাষবাস করতো, তো অতুলের কিন্তু এই সবজি চাষের প্রতি একটা বেশ ন্যাক এলো। তো ওর বাবাকে বলে যে বাবা, মানে ওদের যে একচিলতে যে ঘরটা পেয়েছিল, 2টো ঘর, ছোট ছোট 2টো ঘর, একটা রান্নাঘর আর একটা হচ্ছে ওই বাথরুম। তো ওই মানে ওই বাড়িটার পাশেই হচ্ছে জমিটা। তো বলে যে বাবা আমি এখানে যদি সবজি চাষ করি, কারণ ওর কাকার খেতে গিয়ে দেখেছে যে মানে ওর কাকার ক্ষেতটা আরও বড়, মানে উনি আরও নিজের কৃষি জমি কিনে চাষ করে। তো বলছে যে আমরা যদি এখানে চাষ করি একটু, অ্যাটলিস্ট মানে সেটা বাইরে বিক্রি না হোক। 10 কাঠা জমি খুব বেশি নয়, 10-11 কাঠা মতো জমি ছিল। তো সেটা খুব বেশি নয় আবার খুব কমও নয়, তো মোটামুটি একটু সবজি ফসল তো ফলানোই যায়। তো তখন ওর বাবা আর ও মিলে জমিতে আর কি, ওর কাকা যেহেতু এই কাজই করতেন, তো ওই সবজির ফসল ফলাবে বলে ওরা জমিটা আর কি করে সেখানে বীজ ফিজ দিয়ে সব কিছু করে। এবার অতুলের এই সবজি বাগান করার বা এই খেতি করার একটা বেশ নেশা চলে আসে। তো ও কি করে, মানে প্রথমেই তার পুরো জমিটা হয়নি, কিছুটা জমির কিছুটা অংশে ওরা বাঁধাকপি করে আর বাকি কিছুটা অংশে টমেটো করেছিল। এবার যেহেতু অতুলের এই বিষয়টা ইন্টারেস্ট ছিল, তো ও না মাঝে মধ্যেই কী করতো, নিজেই এগুলো করতো। তো এরকমই একদিন ও মাটি খুঁড়ছে বীজ দেবে বলে। তো মাটি খুঁড়তে খুঁড়তে ও একটা জিনিস পায়। এবার মাটি খুঁড়তে খুঁড়তে কিছু একটা উঠে এলো, টাকা পয়সা, অনেকে গয়নাগাটিও পায়, এগুলো কিন্তু একরকম। বাট ও যেটা পায় সেটা কিন্তু খুব অদ্ভুত টাইপের একটা জিনিস। সেটা হচ্ছে যে ও একটা ছোট্ট বাক্স পায়, যেটা একদম দেখে মনে হচ্ছিল বেশ সোনার চকচক করছে, এরকম একটা ছোট্ট বাক্স এবং মানে একটা ছোট বক্স আর কি। এবং সেটা না দীর্ঘদিন মাটির তলায় থাকার ফলে তাতে মাটি ফাটি লেগে গেছে ঠিকই, কিন্তু যেই মুহূর্তে মাটিটাকে পরিষ্কার করে ও দেখছে একটা ছোট্ট দেশলাই কাঠির যেরকম বাক্স হয় সেরকম একটা বাক্স। তো দেখে ওর বিষয়টা বেশ ভালো লাগে যে সুন্দর একটা বাক্স মাটিতে কী করে এলো, আর এরকম জিনিস ওর আগে কখনো দেখেনি। এবং ওইটা না একটু চাপ দিতে খুলে যায়। তো খুলে গিয়ে দেখছে যে ভিতরে মাটি ফাটি ঢুকে আছে, কিন্তু তার সাথে ওখানে একটা কিছু আছে, মানে ছোট বাক্সটার ভিতরে কিছু একটা আছে। তো বিষয়টা ও বুঝতে পারেনি, তো ওটাকে সাইডে রেখে ও বাকি জমিটা কুপিয়ে ওই বীজগুলো যেভাবে ওর কাকা বলেছে দিতে ও সেভাবে দিয়ে দেয়। এবার দেওয়ার পরে ওই বাক্সটা ঘরে নিয়ে এসেছে। তো ঘরে নিয়ে এসে ওর মাকে দেখিয়েছে, তো ওর মা তো খুব অবাক হয়ে গেছে যে এটা আবার কি। তো উনি তো বুঝতে পারেনি, ওর বাবা এসে দেখবে সেই জন্য অতুলের মা ওটাকে সামনে রেখে দিয়েছে যে ওর বাবাকে দেখাবে। তো অতুলের বাবা যখন ঘরে আসে, তো উনিও এসে দেখছে যে ওরকমই একটা কিছু পেয়েছে। তোর বাবাও বুঝতে পারছে না জিনিসটা কি, আর ভিতরে কিছু একটা রয়েছে, বাট যেহেতু অনেকটা পুরনো, অনেকটা মানে ওই বাক্সটা, ছোটো যে বাক্সটা ছিল সেটা কিছুটা ক্ষয়েও গেছে মাটির নিচে থাকতে থাকতে। তো ওর বাবা বুঝতে পারছে না যেটা কী জিনিস কোত্থেকে এলো। তোর বাবা ভাবলো যে ঠিক আছে, কালকে তাহলে উনি ওনার ভাই দাদাকে দেখাবে।
এবার ওই জিনিসটা কেউই কিছু বলতে পারলো না, কিন্তু সবাই খুব অবাক হলো যে জিনিসটা অ্যাকচুয়ালি কী। আর ওদের ওই জমিটার ওখানে না মানে এর আগে খুব একটা চাষবাস কিছু হয়নি, কারণ ওর বাবা যেহেতু ওখানে থাকতো না, তো ওই জমিতে এমনিই পড়ে থাকতো। ওই জমিতে খুব একটা এর আগে যে চাষাবাদ হয়েছে তা নয়। তো সবাই অবাক হয়ে যায়। তো তখন ওর জ্যাঠা বলল যে এই জিনিসটা দেখে তো সোনারই মনে হচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে যে কোনো সোনার আংটি হোক বা সোনার চেন হোক, সেটা যদি পাওয়া যায় তাহলে বোঝা যেতে পারে যে ঠিক আছে, কারোর হয়তো বাড়িতে কখনো সোনার জিনিস হারিয়ে গেছিলো, সেটা হয়তো ওখানে ওইভাবে কোনোভাবে হয়তো বাড়ির বাইরে এসে গেছিলো, সেটা মাটি চাপা পড়ে দীর্ঘদিন ধরে মাটির নিচে ছিল। কিন্তু এরকম একটা বাক্স টাইপের কিছু যদি থাকে, তাহলে সেটা মানে কোথা থেকে এলো? এটা তো বলছে যে এটা তো আমাদের বাড়ির কারোর কিছু নয়। এবার ওদের বাড়ির একটা বিষয় আছে, একটা হিস্ট্রি আছে। তো হিস্ট্রিটা কীরকম? ওই যে বললাম যে অতুলের বাবা হচ্ছে 3 ভাই 3 বোন। এবার ওই বাড়ির যে বড়, মানে যে বড় পিসি, সে সবার বড়, মানে ভাইদের থেকেও সে বড়। তো সেই পিসির সাথে একবার একটা ঘটনা ঘটেছিল। ঘটনাটা হচ্ছে যে অতুলের যিনি ঠাকুমা, তিনি খুব অল্প বয়সে বিয়ে হয়ে মানে শ্বশুর বাড়িতে আসে। তখনকার দিনে তো খুব অল্প বয়সে বিয়ে হতো, তো উনিও খুব অল্প বয়সে বিয়ে হয়। তো স্বাভাবিকভাবেই মাও উনি অল্প বয়সেই হয়েছে। তো প্রথম সন্তান হচ্ছে ওই কন্যা সন্তান। এবার তিনি যথেষ্ট আদরে ভালোবাসায় নিজের মেয়েকে বড় করছিলেন, এবং অতুলের যিনি দাদু, তিনিও খুব ভালোবাসতেন তার মেয়েকে। এবার একদিন যেটা হলো সেটা হচ্ছে যে তখন ওই মানে বড় পিসির বয়স হয়তো ওই কত হবে, 7-8 এরকম হবে। তো ততদিনে আরও 3-4টে ছেলেমেয়ে হয়ে গেছে। তো যখন ওরকমই 7-8 বছর বয়স, তো ওই বাড়িতে একজন আসে বলতে তিনি কোনো পুরোহিত বা ধরুন কোনো সাধক এরকমই কেউ একজন হবে। তো যেহেতু সেই সময় অতুলের বাবা খুব ছোট ছিল, তো ওনার অতটা ক্লিয়ার মনে নেই। তো মোদ্দা কথা যেটা আর কি শোনা গেছে বা যেটুকু ওনার স্মৃতিতে আছে, সেটা হচ্ছে ওরকমই একজন পুরোহিত বা সাধক টাইপের কেউ একজন বাড়িতে আসে, এবং তিনি বলেন যে তিনি নাকি কয়েকদিন আগে একটা স্বপ্ন দেখেছেন। স্বপ্নে উনি দেখেছেন যে এই বাড়িটা মানে অতুলের যে বাড়িতে আর কি ওর দাদু ঠাকুমা ওর বাবা এরা সবাই থাকতো, বলছে সেই বাড়ির উপরে নাকি বিশাল একটা বজ্রপাত হবে আর কদিনের মধ্যেই, এবং সেই বজ্রপাতটা এতটা ভয়ঙ্কর রকমের বাজ পড়বে সেই বাড়ির উপরে যে বাড়ির কেউ আর বাঁচবে না। তো এই জিনিসটা দেখে উনি নাকি মানে উনি বহু দূরে থাকেন, কিন্তু উনি ওনার সাধনার বলে মানে জায়গা কোন বাড়িতে এরকম একটা দুর্ঘটনা, এরকম একটা মানে খারাপ জিনিস হতে চলেছে, সেটা উনি অনুধাবন করেন, এবং অনুধাবন করতে করতে উনি ওই বাড়িতে এসে পৌঁছন। এবং যখন উনি ওই সাধক যখন ওই বাড়িতে এসে পৌঁছয়, তখন উনি বুঝতে পারেন যে হ্যাঁ, এই বাড়ি সেই বাড়ি, এই বাড়িটাকেই আমি আমার স্বপ্নে দেখেছি। তো এই কথা উনি এসে জানান। এবার এই ঘটনাটা যে আমি আপনাদেরকে বলছি, এটা প্রায় ধরুন 70 বছর আগেকার ঘটনা হবে, প্রায় 70 বছর আগেকার ঘটনা। 65 তো হবেই, 65-70 বছর আগেকার ঘটনা। তো তখনকার দিনে না মানে এই ধরনের সাধক বলুন বা পুরোহিতদের, প্রথম কথা হচ্ছে মানুষ খুব মান্যগণ্য করতো, এবং তারাও কিন্তু খুব পিওর হতো। এখনকার দিনে যেমন খুব কম মানুষই পিওর আছেন যারা সাধক বা যারা পুরোহিত, মানে বেশিরভাগটা একটা ব্যবসায়িক জায়গায় চলে গেছে। তখনকার দিনে কিন্তু এটা খুব পিওর ছিল, যারা প্রকৃত অর্থে নিজেদের 100% এই কাজে দিত, তারাই কিন্তু এই কাজগুলো করতো। খুব কমই তখনকার দিনে অসাধু লোক ছিল। তো এই কথা যখন উনি এসে বলে, তো বাড়ির লোক তো প্রচণ্ড অবাক হয়ে যায় যে সংসারে সব কিছু ঠিকঠাক চলছে, আর ওর দাদুর অবস্থা কিন্তু ভালো ছিল, অতুলের দাদুর অবস্থা। তো মানে খুবই আর কি বাড়িতে একটা সবাই খুব শক পায় কথাটা শুনে, এবং তাদের তো রীতিমতো হাত পা থরথর করে কাঁপতে থাকে, কারণ তখন অতুলের বাবা আরও যারা রয়েছে বাচ্চা কাচ্চা, তারা সবাই ছোট, মানে বললাম যে ওই বড় মেয়ের বয়সে 8 বছর, বাকি ছেলেমেয়েরা আর কি যে কজন হয়েছিল তারাও ছোট ছোট, এবং জয়েন্ট ফ্যামিলি, আরও বাচ্চা কাচ্চা রয়েছে, জোয়ান লোক রয়েছে। তো সবাই তখন ওই ঠাকুরমশাইয়ের পায়ে পড়ে, বলে যে তাহলে কি হবে, কিছু তো আপনি যখন এতটা দেখেছেন, এত কিছু যখন আপনি বললেন এত আগে থেকে এসে, তাহলে আপনি কিছু বলুন, তাহলে আপনি যদি বলেন তাহলে আমরা এই বাড়ি ছেড়ে 1 মাসের জন্য কোথাও একটা চলে যাচ্ছি,
এই বিপদ কেটে গেলে, ফাঁড়া কেটে গেলে আবার না হয় আমরা এই বাড়িতে চলে আসব। এবার এই বাড়িতে যদি আমরা আমাদের জিনিসপত্র নিয়ে বাড়ি ছেড়ে যদি চলে যাই, তাহলে যদি এই বাড়ির উপরে বাজ পড়েও, বজ্রপাত হয়ও, তাহলে তো বাড়ি খুব বেশি হলে তো বাড়ির ক্ষতি হবে। আর তখনকার দিনের বাড়ি মানে তো আর বিশাল কোনো লাক্সারি বাড়ি ছিল না। তো ভাবলো যে ঠিক আছে, বাড়িটা যদি কোনোভাবে কিছু হয়েও যায়, আমরা সবাই মিলে আবার বাড়িটা বানিয়ে নেব, অসুবিধে কী আছে। তো এই কথা শুনে ওই সাধক বলেন যে তোমরা ভুল করছো। এই বাড়িতে যদি তোমরা ছেড়ে চলে যাও, তাতেও কিন্তু বিপদ কাটবে না, বা তোমরা যদি এই বাড়ি কদিনের ভিতরে বিক্রিও করে দাও, তাতেও কিন্তু তোমাদের বিপদ কাটবে না। এই বিপদ যদি কাটাতে হয় তাহলে একটাই উপায় আছে। তো সবাই তখন মানে একদম ওনার পায়ে লুটিয়ে পড়েছে, বলছে কি বলুন, আমরা সেটা করতে চাই। এত বাচ্চা কাচ্চা রয়েছে, কেউ তো আর চায় না যে কিছু একটা ক্ষতি হয়ে যাক, আর একটা বাড়ির উপরে পুরো বাজ পড়ে বাড়ির লোকেদের এত বড় একটা ক্ষতি হবে, এটা তো কেউই চাইবে না। তো উনি তখন কিছুক্ষণ চুপ করে থাকেন। তো কিছুক্ষণ চুপ করে থাকার পরে উনি বলেন যে আমি যেটা বলবো সেটা কি তোমরা বিশ্বাস করবে, বা তোমরা যদি সেটা মানো, সেটা যদি করতে রাজি হও, তাহলেই কিন্তু তোমাদের বিপদ কাটবে। আর যদি তোমরা রাজি না হও, আমি তোমাদেরকে জোর করব না, কিন্তু তোমাদের উপর থেকে বিপদ কিন্তু তাহলে কাটবে না। তো তখন সবাই বলে যে আপনি যা বলবেন তাই হবে, আপনি শুধু বলে দেখুন। এত বড় একটা বিপদ আসছে বলছেন, পুরো বাড়ির লোকেদের মানে একদম সমাধি হয়ে যেতে পারে, তাহলে এটা আটকানোর জন্য যা যা করণীয় হয় আমরা সবই করব। তখন উনি বলেন এই মেয়েটাকে, মানে ওনার পিসিকে দেখিয়ে বলে যে এই মেয়েটাকে এই বাড়ি থেকে মানে বিয়ে দিয়ে দিতে হবে, এবং সেই বিয়েটা খুব তাড়াতাড়ি দিতে হবে। মানে প্রায় বলছে তোমাদের কাছে বেশি সময় নেই, আমি খুব বেশি হলে হয়তো কয়েকটা দিন আমার সাধনার মাধ্যমে কয়েকটা দিন এই দুর্ঘটনাটাকে পিছিয়ে দিতে পারি, কিন্তু 2 দিনের মধ্যেই মেয়েকে বিয়ে দিতে হবে, যাতে ও এই বাড়ির, ওর গোত্র চেঞ্জ হয়ে যায়, ওর গোত্র পরিবর্তন হয়ে যায়, অন্য বাড়িরও বউ হয়ে যায়, এটা করতে হবে। এবার ঘটনা হচ্ছে একটা 8 বছর বয়সী বাচ্চা মেয়ে। তো তার 2 দিনের মধ্যে কি করে বিয়ে দেওয়া সম্ভব? উনি বলছেন না, 2 দিনের মধ্যে যদি বিয়ে না দেওয়া হয় তাহলে এই বিপদ কোনোভাবে কাটানো যাবে না। তো বাড়ির সবাই তো মাথায় হাত। প্রথম কথা হচ্ছে এইটুকু একটা বাচ্চা মেয়ে, তার নাকি বিয়ে দিতে হবে, এবং এই 2 দিন হাতে সময়। তো বলছে না, এবং তাও আবার বলে দিচ্ছে যে মানে যার তার সাথে বিয়ে দিলে কিন্তু হবে না, যার সাথে বিয়ে দিতে হবে তার বিশেষ কিছু লক্ষণ থাকতে হবে, তার গোত্র এই হতে হবে, তার নক্ষত্র এই হতে হবে, তার রাশি এই হতে হবে, তার জন্ম লগ্ন এই সময় হতে হবে, এরকম একটা উনি ক্রাইটেরিয়া দিয়ে দেয়। বলে যে এইরকম কারোর সাথে বিয়েটা দিতে হবে। যদি এরকম কারোর বদলে অন্য কারোর সাথে, মানে যাত্রার সাথে যদি তোমরা বিয়েটা দিয়ে দাও, তাহলে তোমরা হয়তো প্রাণে বেঁচে যাবে, তোমাদের হয়তো সেই ক্ষতিটা হবে না, কিন্তু এই মেয়েটার প্রাণটা বাঁচবে না। এবার তো সবার আরও মানে যাকে বলে সামনে মানে দুদিকেই বিপদ, নিজেদের এতগুলো লোককে বাঁচাবে না মেয়েটাকে বাঁচাবে বুঝতে পারছে না। তো তারা বাড়িতে পুরো কান্নাকাটি রোল পড়ে গেছে, কি করবে। তো তখন বলছে আমরা, যদি আপনি বলতেন যে 2 দিনের মধ্যে বিয়ে দিতে হবে, তাহলে না হয়তো একটা বোঝা যেত যে আমরা যে করে হোক একজনের সাথে বিয়ে দিয়ে দেব, কিন্তু এই রকম লক্ষণযুক্ত ছেলে এই 2 দিনের ভিতরেই কোথায় পাবে? তো তখন এই মানে বাচ্চাটির যে মা ছিল, সে তখন কান্না একদম ভেঙে পড়ে, এবং সে পা ধরে ওই ঠাকুরমশাইকে বলে যে আপনি কিছু একটা করুন, আমাদের যা হয় হোক, এই বাচ্চাগুলো মানে পরিবারে যত বাচ্চা আছে, বলছে এদের উপরে যেন কিছু না হয়, মেয়েটা যেন প্রাণে বেঁচে যায়। তো তখন উনি বলেন যে তোমরা কি আমাকে বিশ্বাস করো? তো তখন সবাই বলছে হ্যাঁ, আপনাকে আমরা বিশ্বাস করি। তো তখন উনি বলেন যে আমি ওকে বেনারস নিয়ে যাচ্ছি, তাহলে আমি ওকে বেনারস নিয়ে যাচ্ছি, এবং আমি এখনই যদি ওকে নিয়ে বেরিয়ে যাই, তাহলে আমি একটা ট্রেন পেয়ে যাব, সেই ট্রেনে করে ওকে আমি বেনারস নিয়ে যাব, এবং সেখানের যে বেনারসের যে বিখ্যাত যে ঘাট রয়েছে, সেই প্রত্যেকটা ঘাটের, আপনারাও হয়তো অনেকেই জানেন যে প্রত্যেকটি ঘাটের কিন্তু আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। তো উনি বলেন যে ওইখানেই ওর সাথে মানে এই মুহূর্তে হয়তো সেরকম ছেলে পাওয়া যাবে না, তো এই মুহূর্তে ওখানে ওর সাথে একটা বট গাছের বিয়ে দিতে হবে, একটা বট গাছের চারার বিয়ে দেওয়া হবে, এবং তারপরে 1 মাসের মধ্যে ওকে সত্যিকারেরই কোনো মানে ওই যে লক্ষণগুলো রয়েছে সেই লক্ষণযুক্ত ছেলের সাথে ওকে বিয়ে দিতেই হবে।
বলছে যে তাহলে একমাত্র এই বিপদকে এড়ানো যেতে পারে। এবার ওইটুকু বাচ্চা মেয়ে, তাকে নিয়ে একজন বেনারস চলে যাবে, সেখানে গিয়ে একটা বটগাছের সাথে বিয়ে দিতে হবে। এবং উনি কিন্তু 2 দিন পরের একটা সময় বলে দেন, রাতের বেলার একটা সময় বলেন যে এই সময়ের মধ্যে ওর বটগাছের সাথে বিয়েটা দিতেই হবে। মানে 2 দিনের মধ্যে তার ওরকম ছেলে পাওয়া সম্ভব নয়, এবং তারপরে 30 দিনই হাতে সময় থাকবে ওর সত্যিকারের বিয়েটা দেওয়ার। তো যাই হোক, মেয়ের মা তো কিছুতেই মন মানছে না। তো পরিবারের সবাই তখন মানে একটা সময় ভাবে যে ঠিক আছে, যা হবার হবে। কিন্তু ওর মাই, মানে বাচ্চাটার মাই তখন প্রথমে উনি বলেছিলেন যে না, আমি আমার মেয়েকে ছাড়বো না। কিন্তু তারপরে উনি ভেবে দেখলেন যে সত্যি সত্যি যদি এই কথা ফলে যায় তাহলে কিন্তু ব্যাপারটা খুব খারাপ হবে। এবং ওই ঠাকুরমশাই কিন্তু বেরিয়েই যাচ্ছিলেন বাড়ি থেকে। তো তখন বাচ্চাটির মাই তখন ওনাকে ডেকে বলে যে আপনি আমার মেয়েকে নিয়ে যান। এবং উনি তখন বলেন যে আপনি তো আমার মেয়েকে নিয়ে যাচ্ছেন, আমি ধরে নিচ্ছি যে আপনি 1 মাসের মধ্যেই একটি সুপাত্র দেখে ওর বিয়ে দিয়ে দেবেন, কিন্তু তারপরে ওকে কি আপনি এই বাড়িতে নিয়ে আসবেন? তখন উনি নাকি একটা জিনিস হাতে, জাস্ট ওই ঠাকুরমশাইয়ের হাতে একটা জিনিস ছিল, উনি ওনার ঝুলি থেকে একটা জিনিস বের করেন এবং সবাই ওনার হাতের উপরে একটা ছোট্ট চকচকে কিছু একটা ছিল, একটা ছোট্ট বাক্স টাইপের, দেশলাইয়ের বাক্সের মধ্যে একটা ছোট্ট চকচকে বাক্স। উনি তখন ওটা নিয়ে, কারোর প্রশ্নের কোনো উত্তর দেন না, উনি ওটা নিয়ে হাত দিয়ে কিছুটা মাটি খুঁড়ে উনি ওটা পুঁতে দেন। এবং উনি বলেন যে এইখানে এই জায়গাটায় আমি একটা জিনিস পুঁতে দিয়ে গেলাম। এই জিনিসটা যেদিন, মানে বলছে যে এই যে আমি পুঁতে দিলাম, এই মুহূর্তে যদি তোমরা এই জায়গাটা মাটি খোঁড়ো, উনি তো হাত দিয়ে মাটি খুঁড়েছিলেন, এবার বুঝতেই পারছেন হাত দিয়ে মাটি খুঁড়লে তো আর খুব বেশি গভীর পর্যন্ত মাটি খোঁড়া সম্ভব নয়। তো উনি তখন বলেন যে আমি এটা পুঁতে দিলাম, কিন্তু এই মুহূর্তে যদি তোমরা এটা চেষ্টা করো তাহলে কিন্তু তোমরা পাবে না। যদি তোমরা মানে মেশিন দিয়েও খোঁড়ো তাহলেও কিন্তু তোমরা এই বাক্সটা দেখতে পাবে না। এই বাক্স যেদিন তোমাদের হাতে আসবে, তোমাদের বাড়ির কারোর হাতে আসবে, সেদিন তোমরা তোমাদের এই বাড়ির মেয়ের সাথে তোমাদের পরিচয় হবে। এবং সেটা আমি করব না, সেটা কিন্তু স্বয়ং পরমেশ্বর মহাদেব করবেন। এই যে আমি এই মেয়েকে নিয়ে, আপনাদের এই মেয়েকে নিয়ে এই চৌকাঠের বাইরে যে মুহূর্তে আমি পা রাখবো, আমি মেয়েকে নিয়ে চলে যাব, কিন্তু আমি আপনাকে মহাদেবের নামে বলে যাচ্ছি আপনার মেয়ের কোনো কষ্ট হবে না। ও এই বাড়িতে থাকলে যতটা ভালোভাবে মানুষ হতো, ওর তার থেকেও অনেক গুণ ভালোভাবে মানুষ হবে। এবং সবাইকে আশ্বস্ত করে, বিশেষত বাচ্চাটির বাবা মাকে আশ্বস্ত করে যে আপনি চিন্তা করবেন, আপনার মেয়ের উপরে যদি মহাদেবের হাত থাকে, আপনারা হয়তো ভাবছেন যে আপনাদের মেয়ে হয়তো খেতে পড়তে পাবে, কিন্তু মা বাবার ভালোবাসাটা তো পাবে না। তো ওনার বাচ্চাটার মা বলছে হ্যাঁ আমি এটাই ভাবছি। তখন বলছে তুমি চিন্তা করো না মা, তুমি এটুকু জেনে রেখো যে তুমি তোমার জীবদ্দশায় তুমি তোমার মেয়েকে দেখেই যাবে, তোমার মেয়েকে তুমি দেখে যাবে। এবং এরকম নয় যে তুমি এই পৃথিবী থেকেই চলে যাবে, তোমার অনেক বয়স হয়ে যাবে, তুমি পৃথিবী থেকে নিজের মেয়েকে না দেখেই চলে যাবে, সেটা কিন্তু তুমি মনে রেখো না। আর একটা কথা বলে যে আর একটা তোমাকে শর্ত দিচ্ছি, আমি জানি তুমি মা, তোমার সব থেকে কষ্ট হচ্ছে নিজের সন্তানকে মানে কাউকে দিয়ে দেওয়া, মানে নিজের শরীর থেকে একটা হাড় ভেঙে দিয়ে দেওয়ার মতো, একটা পাঁজরের হাড় তুমি আমায় দিয়ে দিচ্ছ, কিন্তু তুমি মেয়ের জন্য কখনো চোখের জল ফেলবে না, কখনো ভাববে না যে আমার মেয়েটা কি করছে। মানে এটা হয়তো তোমার মনে আসবে, কিন্তু এসব ভেবে তুমি চোখের জল ফেলবে না, তাতে কিন্তু তোমার মেয়ের খুব একটা ভালো হবে না। তুমি এটুকু জেনে রাখো যে তুমি এই যে কাজটা করছো, এর জন্য পুরো পরিবার বেঁচে যাচ্ছে, পুরো পরিবারের উপর থেকে বড় ভাড়া চলে যাচ্ছে, মৃত্যু ভাড়া রয়েছে রীতিমতো। এবং এই মেয়েটা কিন্তু অনেক ভালো হবে, মানে তোমাদের এখানে থাকলে তোমরা যেভাবে মানুষ করতে, তার থেকেও অনেক ভালোভাবে ওর সব কিছু ভালো হবে, তোমরা একদম চিন্তা করো না। এবং ওই ঠাকুরমশাই তখন আশ্বস্ত করে যায় যে এই জিনিস যেদিন তোমাদের হাতে আসবে, তোমাদের পরিবারেরই কারোর হাতে এই জিনিস আসবে, সেদিন কিন্তু তোমরা তোমাদের মেয়ের সাথে বুঝে যাবে যে এবার তোমাদের বাড়ির সেই মেয়ের সাথে তোমাদের দেখা করার সময় চলে এসেছে। এই বলে মধ্যরাতে উনি ওই মেয়েটিকে নিয়ে বেরিয়ে যায় এবং উনি বলেন যে তোমরা কেউ চিন্তা করো না, তোমাদের মেয়ে খুব ভালো থাকবে। মনে করো যে তোমাদের মেয়েকে তুমি কিছুদিনের জন্য, কয়েক বছরের জন্য মহাদেবের সেবায় দিচ্ছ, আর তোমার মেয়ের কোনো অসম্মান হবে না, কোনো কষ্ট হবে না, ও রাজরানী হবে। এই কথা বলে ওই বাচ্চা মেয়েটিকে নিয়ে ওই লোকটি আর কি বেরিয়ে যায়। এবং বাড়ির যারা মহিলারা ছিলেন তারা রীতিমতো মানে প্রচুর কান্নাকাটি করে, কষ্টও হচ্ছে, কিছু করারও নেই। তো
মুহূর্তের মধ্যে ওদের পরিবারটা মানে একদম যাকে বলে একটা হাসি খুশি পরিবার যেন একটা অদ্ভুত বিষণ্ণতায় ওদের পুরো পরিবারটা ভরে উঠল। ওর ঠাকুমা প্রচুর কান্নাকাটি করে, অতুলের ঠাকুমা, যে আমার মেয়েটা এভাবে চলে গেল। তো সবাই মিলে বোঝায় যে তুমি একদম এরকম করো না। তো এরপরে ঠিক 2 দিন পরে একদিন রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, ঠিক 2 দিন পরেই আর কি প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, এবং অদ্ভুতভাবে মানে ওদের ওই পূর্ব বর্ধমানের যে বাড়ি, সে বাড়ির আশেপাশে নারকোল গাছ ছিল, মানে বিধ্বংসী ঝড় হয়েছে, এবং 3-3টে নারকোল গাছে, মানে ওদের বাড়ির একদম কাছাকাছি 3-3টে নারকোল গাছে বিশাল আগুন লাগে, এবং ওই আগুনের শিখা দেখে ওখানকার গ্রামের লোকেরা পর্যন্ত ভয় পেয়ে যায় যে এইরকম বিধ্বংসী আগুন মানে জাস্ট ভাবা যায় না। ওরা মানে কোনোদিনও ওরকম দেখেনি, 3-3টে গাছে ওরকমভাবে আগুন লেগেছে। এবং তখন সবাই ভাবে যে এই যে আগুনটা গাছে লেগেছে, এই আগুনটা কিন্তু অ্যাকচুয়ালি ওদের বাড়ির উপরে মানে বাড়িতে লাগতো। আর পুরো অত বড় নারকোল গাছ, আর ওরকম বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি, তাতেও কিন্তু দাউ দাউ করে জ্বলছে, মানে 3টে ওরকম লম্বা লম্বা গাছ পরের দিন সকালে দেখছে পুরো পুড়ে ছাই হয়ে গেছে। তখন সবার মনে হয় যে তার মানে এই বিপদের কথাই উনি বলছিলেন, এবং সত্যি সত্যি ওই রকম একটা বাদ যদি পড়তো বাড়ির উপরে, আর ওদের বাড়ি তো পাকা ছিল না, আর যেভাবে আগুন লেগেছিল সত্যি কোনো মানুষ হয়তো বাঁচত না। এবং সেই সময় বাড়ির প্রত্যেকে বাড়িতে ছিল, যেহেতু অনেকক্ষণ ধরেই ঝড় বৃষ্টিটা শুরু হয়েছিল। তো তখন সবাই মানে এমনিতে ওনাকে বিশ্বাস তো করেই ছিল, আরও ওদের বিশ্বাস বেড়ে যায় যে সত্যি সত্যি একটা বিশাল বড় বিপদ থেকে হয়তো ওরা বাঁচল। কিন্তু মায়ের মন তো, তিনি যতই ঠাকুরমশাই বলে যাক না কেন দুঃখ না পেতে, কষ্ট না পেতে, উনি কিন্তু খুব কষ্ট পেতেন, দিনের পর দিন খাওয়া দাওয়া করতেন না। তো একদিন উনি ভোরের দিকে একটা স্বপ্ন দেখেন, খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখেন। উনি মানে স্বপ্ন বলতে ঠিক স্বপ্ন বলা ভুল হবে, একটা তন্দ্রাচ্ছন্ন কন্ডিশনে উনি আছেন, মানে বাচ্চাটির মা অতলে ঠাকুমার কথা বলছে আর কি। তো দেখছে যে ওনার ঘরে উনি যেখানে শুয়ে আছে, উনি মাটিতে শুতেন, তো মাটিতে শুয়ে আছে, দেখছে যে ওনার মাথার কাছে কেউ এসে বসলো, এবং ওই আধা ঘুম আধা জাগার মধ্যে উনি যখন একটু চোখটা খুলেছে, উনি দেখছেন যে ওনার সেই বড় মেয়ে, যেই মেয়েকে ওই ঠাকুরমশাই বেনারসের উদ্দেশ্যে নিয়ে গেলেন, সেই মেয়ে এসে বসে আছে। উনি সঙ্গে সঙ্গে ধড়াক করে ঘুম থেকে উঠে পড়েছে, এবং ঘর তখনও অন্ধকার, হালকা করে হ্যারিকেনের আলো জ্বলছে, এবং ওই যে হালকা হ্যারিকেনের আলো, তাতে কিন্তু খুব স্পষ্টভাবে মেয়েটির মুখ দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে ওই বসে রয়েছে। মেয়েটি ওর মায়ের কোলের কাছে চলে আসে এবং এসে ওর মায়ের গালে হাত বোলাতে থাকে, ওর পিসি আর কি, তখন ওই রকম 8 বছর 8.5 বছরের বাচ্চা মেয়ে। সে তখন বলছে, মা তুমি যে এই যে খাচ্ছ না, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে, আমিও কিন্তু খাচ্ছি না, তাই তুমি এরকম না খেয়ে থেকো না, আমি কত ভালো ভালো খাবার দেখছি ওখানে, আমি তো কিছু খেতেই পারছি না মা, যেহেতু তুমি খাচ্ছ না, তুমি কিন্তু কালকে থেকে খাওয়া দাওয়া করা, তুমি একদম কষ্ট পেও না, আমি কিন্তু খুব ভালো আছি, আমার কোনো অযত্ন হচ্ছে না, আমার সব কিছু খুব ভালো আছে, তুমি কেন কষ্ট পাচ্ছ? তোমার সাথে হয়তো আমার অনেক দিন পরে দেখা হবে, কিন্তু তুমি যখনই তোমার খুব মনটা খারাপ করবে, দেখবে আমি তোমার মাথার কাছে এসে এরকমভাবে বসে থাকবো। এই বলে উনি যখন হাউ হাউ করে এবার কান্না শুরু করেন, মানে মেয়েকে ধরে যখন উনি জড়িয়ে ধরে কাঁদছে, তখন খাটের উপরে ওনার আরও বাচ্চা, তারপরে ওনার স্বামী শুয়ে আছে, তো তারা জেগে গেছে। তো তারা, ওনার স্বামী বলছে যে কী ব্যাপার, তুমি এত কাঁদছো কেন? তো তখন উনি মানে মানে এতটাই এক্সাইটেড হয়ে গেছে, উনি না মানে ঠিকমতো বোঝাতে পারছে না যে কী ব্যাপারটা হলো। তো ওনাকে জল ঠল দেয় ওনার স্বামী, একটু ধাতস্থ করেন। তো তারপর উনি বলছেন যে মেয়ে এসেছিল, এবং উনি যখন সমস্ত ঘটনাটা পরিবারের সবাইকে বলেন, তো তারা কিন্তু ঘটনাটা বিশ্বাস করে। তারা বলে যে দেখো, এই যে তুমি কষ্ট পাচ্ছ, ঠিকমতো খাওয়া দাওয়া করছো না, এতে কিন্তু তোমার মেয়ের খুব কষ্ট হচ্ছে, তুমি এরকম আর করো না। তো উনি তখন বলেন যে না, আমি আর এরকম করবো না, আমি খাওয়া দাওয়া করবো। এবং ওনার মানে অতুলের ঠাকুমা শুধুমাত্র যে ওনার মেয়েকে ওই স্বপ্নে দেখেছিলেন তা নয়, এর বেশ কিছুদিন পরে উনি, সেদিন শিবরাত্রি ছিল, মহাশিবরাত্রি, তো উনি খুব মন দিয়ে মহাশিবরাত্রির ব্রত পালন করতেন প্রত্যেক বছরই। তো ওই মহাশিবরাত্রিতে তো উনি তো মানে 4 প্রহরে তো ঠাকুরকে পুজো দিতে হয়, জল দুধ ঘি তো এগুলো সব অর্পণ করতে হয়। তো উনি যখন শেষ প্রহরের পুজো করছিলেন ঠাকুর ঘরে, সেই সময় ওনার চোখটা লেগে গেছিলো, এবং ওই চোখ লাগা অবস্থায় উনি স্বপ্নে দেখেন
যে ওনার ঘরে যে মহাদেবের যে ছবি রয়েছে এবং যে শিবলিঙ্গ রয়েছে সেখান থেকে মহাদেবের যে ছবিটা, সেইখানে না ওনার চোখটা যেন জল জল করছে, উনি স্বপ্নে দেখছেন এবং চোখটা জল জল করছে এবং যেন মহাদেব তার আশীর্বাদী হাতটা মানে অভয় দিয়ে বলছেন, মানে আমি অনেক আশীর্বাদ করেছি, তোর মেয়ে খুব ভালো থাকবে, তুই একদম চিন্তা করিস না, তুই একদম কষ্ট পাস না, তোর মনস্কামনা সব পূরণ হবে, তোর মনে যা যা বাসনা আছে সব ভালো হবে, সব পূরণ হবে। এবং এইটা দেখার পরই ওনার ঘুমটা ভেঙে যায় এবং খুব অদ্ভুত একটা অলৌকিক ঘটনা এখানে ঘটে। সেটা হচ্ছে যে উনি যে শেষ প্রহরের যে ফুল দিয়েছিলেন, সেই ফুলটা না মানে একটু মানে উনি ঠাকুরকে যখন দিচ্ছে একটু উনি ব্যাকা অবস্থায় ছিল। উনি দেখলেন ফুলটা খুব সুন্দরভাবে মানে মানে ওনার ধারণা অনুযায়ী ভগবান নিজেই সোজা করে সুন্দর করে উনি নিয়েছেন এবং উনি স্পষ্ট মানে ঠাকুরের ছবির দিকে যখন তাকাচ্ছেন উনি দেখলেন যে মহাদেবের সেই ছবিটায় মহাদেব যেন হাসছেন মৃদু। এবং বুঝতেই পারছেন এই ধরনের একটা ঐশ্বরিক অভিজ্ঞতা যার হয় তার তো মানে অন্যরকমই একটা সাথে একটা অন্যরকমের অড়ায় পৌঁছে যায়, ভীষণ ভালো লাগে তার। এবং এই কথাও কিন্তু এসে উনি বাড়িতে সবাইকে বলেন। এবার ঘটনা হচ্ছে যে অতুল যেটা পেয়েছিল সেটা অ্যাকচুয়ালি তাহলে কী ছিল, তাই তো? এর একটা বিশাল বড় প্রশ্ন মনে, যে ও যেটা পেলো তাহলে এটাই কি সেটা? আপনারাও নিশ্চয়ই সেটাই ভাবছেন। এবারে ঘটনা হচ্ছে যে ও তো ওই জিনিসটা এসে ওর মাকে দেখিয়েছিল, কিন্তু ওই সময় না ওর ঠাকুমা বাড়িতে ছিল না। এবার ওর বাবাও এসে দেখেছে। এবার যখন এই জিনিসটা ঘটে তখন কিন্তু ওর বাবা খুব ছোট ছিল, ফলে উনিও বিষয়টা কিন্তু খুব একটা জানতো না। আর বাড়ির অন্যান্য যারা সদস্য ছিল ওনার ঠাকুমা কিন্তু সেই মুহূর্তে কোনো একটা জায়গায় গেছিলেন, মানে ওনাদের ওখান থেকে কিছুটা দূরে 2-3টে গ্রামের পরে একটা জায়গায় তোমার ওই হয় না অষ্টপ্রহর শতনাম যে জপ হয়, তো সেখানে উনি গেছিলেন। তো তখন ওদের ফোন টোন কিছু ছিল না। তো 2 দিন পরে ওর ঠাকুমা বাড়িতে আসে। তো বাড়িতে আসার পরে ঠাকুমা যখন ওই জিনিসটা দেখে, মানে উনি না মানে রীতিমতো ওনার হাত পা কাঁপছে। উনি বলছেন, মানে ওকে জিজ্ঞেস করছে যে তুই এটা কোথায় পেলি বাবা, তুই এটা কোথায় পেলি? বলছে আমি তো এখানে পেয়েছি। এবার এই পুরো স্টোরিটা যেটা আমি আপনাদেরকে বললাম, এটা ডিটেলে তখন ওর ঠাকুমা ওকে বলে, যেটা আমি এখন আপনাদেরকে শোনালাম। এবং এই জিনিসটা যখন বাড়ির লোকেরাও আবার শোনে, মানে বাড়িতে যারা ছিল তখন সেই আমলের আর সেরকম কেউই বেঁচে ছিল না, ঠিক আছে? একজন জ্যাঠা বেঁচে ছিলেন, কিন্তু তিনি সেখানে থাকতেন না। তার এক ছেলে দূরে থাকে চাকরির জন্য, সে তার সাথে থাকে। এবং বাকি যারা রয়েছে জ্যাঠা কাকা, তারা সবাই আর কি অনেকটাই ছোট ছিল, ফলে তাদের কাছে ব্যাপারটা কিন্তু খুব একটা ক্লিয়ার ছিল না। এবার ঠাকুমা এসে বলছে এই হচ্ছে সেই জিনিস, তার মানে আমি এর কিছুদিনের মধ্যে আমি আমার মেয়ের সাথে দেখা করতে পারবো। এবার এই কথা শুনে ওর বাবাও তো খুব এক্সাইটেড হয়ে যায় যে দিদির কথা শুনেছি, মানে দিদির মুখটাই মনে নেই। আর ওদের বাড়িতেও দিদির কোনো ছবিও ছিল না, মানে ওর পিসির কোনো ছবিও ছিল না। তো সবাই জিজ্ঞেস করছে যে মানে ওর বাবার প্রথম প্রশ্নই আসে যে তুমি যে দিদিকে বলছো যে দিদির সাথে আমাদের দেখা হবে, কিন্তু আমরা দিদিকে চিনবো কী করে? তো উনি মানে বাচ্চার মা, মানে তার বাচ্চা এখন অনেক বড় হয়ে গেছে, কারণ তার বয়স ওর বাবার থেকেও বেশি, কিন্তু মা তো মাই হয়। তিনি বলছেন যে তোরা চিনতে পারিস বা না পারিস, আমি কিন্তু আমার মেয়েকে ঠিক চিনতে পারবো, এবং আমি বলছি শোন তোরাও চিনতে পারবি। এবারে বিষয়টা হচ্ছে যে ওই ঠাকুরমশাই বলেছিলেন যে যখন এটা পাওয়া যাবে তখন বুঝতে হবে যে সেই সময় আগত। কিন্তু উনি কিন্তু এটা বলেননি যে সেই মানে ওদের ওই পিসির সাথে কিভাবে দেখা হবে, কোথাও যেতে হবে না কিছু স্পেশাল করতে হবে, সেই ব্যাপারে কিন্তু উনি কিছু বলেনি। এবারে মানে ওরা তো খুব কনফিউজড, এবং ঠাকুমা তো মানে প্রচণ্ড উতলা হয়ে উঠেছে, এবার মেয়ের সাথে দেখা হবে এত বছর বাদে। এবং উনি মেয়ের জন্য একটা সোনার জড়োয়া সেট বানিয়েছিলেন। উনি মানে সেই সেটটা আবার সোনার জল করতে দিয়েছে চকচকে করার জন্য। তো মানে উনি মেয়ের জন্য বালা গড়িয়েছিলেন বিভিন্ন সময় আর কি, মানে মেয়েকে চিন্তা করে উনি সমস্ত ব্যবস্থা করে রেখেছিলেন। এবার এই সময় যখন আগত তখন ওনারা মানে অনেকের থেকে খোঁজ নিচ্ছে, ওনার মেয়ের যে নাম ছিল সেই নামে খোঁজ নিচ্ছে, কিন্তু কোনো জায়গা থেকে কোনো ঠিকানা কিছু পাওয়া যাচ্ছে না। 1 মাস হয়ে গেল, 1.5 মাস হয়ে গেল, কিছুই হচ্ছে না। আর এদিকে ওর ঠাকুমা মানে হাহুতাশ করছে। স্বাভাবিক, বুঝতেই পারছেন একজন মায়ের কাছে এটা একটা মানে বিশাল বড় ব্যাপার যে মেয়ের সাথে দেখা হবে, তাহলে দেখাটা হবে কখন বা কিভাবে দেখা হবে।
তো খুবই কষ্ট। এর মধ্যে একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে যে সব কিছু ঠিকঠাক, মানে অতুল লিখেছে যে ওর শরীর ঠিকঠাক, মানে ও জলে ভেজেনি, তারপরে ওর ঠান্ডা লাগেনি, সর্দি হয়নি, কিচ্ছু না, কিন্তু হঠাৎ করেই ওর প্রচণ্ড জ্বর এলো, প্রচণ্ড জ্বর অতুলের। এবার বাড়ির সবাই একটু ব্যস্ত হয়ে পড়লো ওকে নিয়ে। তো প্রথমে ভেবেছি যে ঠিক আছে, স্বাভাবিক জ্বর হয়েছে, তাহলে ওকে একটু ওষুধ দেওয়া হোক। তো ওষুধ কিনে এনে এমনি মানে এমনি জাস্ট ফার্মাসি থেকে ওষুধ কিনে এনে ওকে খাওয়ানো হয়েছে। তো ওর জ্বরটা তখনকার মতো নেমে গেছে। এবার জ্বর না হয় নেমেছে তখনকার মতো, কিন্তু বাকি তাহলে কি হবে? এবার এই জায়গাতেই বিষয়টা অন্যরকমভাবে ঘুরে গেল। সেটা হচ্ছে যে ওর আবার জ্বর এলো, এবার ধুম জ্বর, মানে 104 জ্বর, মানে 104 হচ্ছে, কখন 105 জ্বর আসছে, এবং ও রীতিমতো ভুলভাল বকছে। এবার তখন ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ডাক্তারবাবুরা ওকে ওষুধ দিয়েছে, স্যালাইন দিয়েছে, মানে এতটাই খারাপ অবস্থা যে ওকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। কিন্তু সেখানেও ওর কিন্তু মানে জ্বর সামান্য নামে, কিন্তু খুব একটা উন্নতি হয় না। তো টেস্ট দেয়, টেস্টের রিপোর্ট সব কিছু নর্মাল থাকে। তো তখন ওখানকার এই ডাক্তাররা বলে যে দেখুন, আমরা তো এখানে মোটামুটি সব রকমেরই চিকিৎসা করলাম, তো এখানে তো আমাদের অতটা সুবন্দোবস্ত নেই, তাহলে আপনারা একটা কাজ করুন, আপনারা আপনাদের ছেলেকে কলকাতায় নিয়ে যান, কলকাতায় নিয়ে গিয়ে ও চিকিৎসা করান। এবার যখন বলেছে যে, তখন ওরা খুব ভয় পেয়ে গেছে, ওর বাবা মা, যে তাহলে কি ছেলের কোনো জটিল কোনো রোগ হলো, কোনো এমন কিছু হলো যেটা ওর এখানে সারবে না। তো ডাক্তারবাবুদেরকে জিজ্ঞেস করেছে, তো ডাক্তারবাবুরা বলছে দেখুন, জটিল কিছু হয়েছে কিনা সেটা তো আমরা এখন বলতে পারছি না, কারণ আমরা কিন্তু ওর কোনো জটিল রোগের সেরকম কোনো লক্ষণ দেখছি না। শুধুমাত্র যেটা ওর সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ওর জ্বরটা নামছে না। এবার ওকে তো শহরে মানে কলকাতায় আনার জন্য সমস্ত ঠিকঠাক করা চলছে, তখনও আনেনি। তো হঠাৎ করেই অতুলের ঠাকুমা বলছে যে ওকে আর কি সোনাবাবু বলে ডাকে, বলছে যে সোনাবাবুকে শহরে নিয়ে যাস না, শহরে নিয়ে গেলে কিন্তু ভালো হবে না। এবার স্বাভাবিকভাবেই অতুলের মা বাবা এরা বলছে যে তুমি এসব কী বলছো, ওকে শহরে নিয়ে গিয়ে ভালো হবে না মানে, ওর তো চিকিৎসার দরকার আছে। তো তখন ওর ঠাকুমা বলছে না, ও চিকিৎসার দরকার আছে, কিন্তু চিকিৎসাতে যদি এই জ্বর থামতো তাহলে ওর এতক্ষণে জ্বরটা সেরেই যেত। তো তখন বলছে তাহলে কি করব, ওকে ডাক্তারবাবু বলেছেন, ডাক্তারের কথা না শুনে ওকে কি বাড়িতে ফেলে রাখবো? তখন বলছে যে না, বাড়িতে ফেলে রাখতে আমি বলছি না, কিন্তু তোরা শহরে নিয়ে যেতে পারিস, কিন্তু ও কিন্তু শহরের মানে কলকাতায় নিয়ে গিয়ে ওর কিন্তু জ্বর সারবে না। কিন্তু ওর ঠাকুমা আর কিছু বলতে পারছে না। তো যাই হোক, তো ওর বাড়ির লোকেরা ওকে কলকাতায় একটা হাসপাতালে ওকে ভর্তি করায়। এবার সেখানে প্রথমে তো ভর্তি করানোতেও সমস্যা হচ্ছিল, হঠাৎ করে ও বেড পাচ্ছিল না। তো তারপরে যাই হোক, কয়েকজন চেনা জানা ব্যক্তির সাথে যোগাযোগ করে ওকে কোনোভাবে ভর্তি করানো হয়েছে। এবার ভর্তি করানোর পরে কলকাতাতেও ডাক্তাররা বিভিন্ন টেস্ট দিয়েছে যে কেন ছেলেটার জ্বর থামছে না। তো টেস্ট করানো হয়েছে, টেস্টের রিপোর্ট কিন্তু একদম নর্মাল আছে। মানে ডাক্তাররা এবার বুঝতে পারছে না যে ওর হয়েছেটা কি, মানে এই জ্বর হওয়ার পিছনে ওর কী কারণ। তো যাই হোক, এবার ওই যে বললাম যে ওর যখন জ্বরটা 105 হয়ে যাচ্ছিল, খুব ভুল বকছিল। তো এরকমই একদিন এরকম ভুল বকছে। এবার ওর ঠাকুমা ওই বয়সে, ভাবুন, ওর ঠাকুমা ওই গ্রাম থেকে এসেছে ওর জন্য আর কি। মানে সেদিন বলছে যে না, আমি বাবুসোনার কাছে থাকবো। তো বাড়িতে সবাই বারণ করেছে, তোমার এই বয়স, একই তোমার মন মেজাজ ভালো নেই, তোমার শরীর ভালো নেই, তুমি কেন যাবে? বলছে না, আমি যাব। তো ওরকম রাতের বেলা ও কি করেছে, মানে ওরকম মানে জ্বরের একেবারে ঘোরে রয়েছে, পুরো ঘুমের মতো রয়েছে, আর ওর ঠাকুমা সেই সময়টা ওর কাছেই ছিল, মাথায় হাত বোলাচ্ছে। তো এটা অতুলের নিজের মনে নেই, বাট ও নাকি ওই জ্বরের ঘোরে ওর ঠাকুমাকে বলে যে তুমি আমাকে একটা জায়গার নাম বলে। সেই যে জায়গাটার নাম বলে সেটা হচ্ছে হালি শহরের একটা জায়গা। ভাবুন, সেই হালি শহর, কিন্তু যেই হালি শহরে ওদের একসময় অতুলদের বাড়ি ছিল, ওরা সেই বাড়িঘর বেচে কয়েক বছর আগে ওখানে চলে এসেছিল, সেই হালি শহর। তো বলে হালি শহরে একটা বাড়ি আছে, বলছে যে ওই বাড়িতে একজন আছে, তার কাছে নিয়ে যাও, তার কাছে নিয়ে গেলে আমার জ্বরটা সেরে যাবে। এবার এই কথাটা যখন ওর ঠাকুমা শোনে, সঙ্গে সঙ্গে ও মানে ওর ঠাকুমা ওর বাবাকে কথাটা জানায়
তোর বাবা বলছে যে এটা ও বলেছে, বলছে হ্যাঁ এটাও বলেছে, আমাদেরকে এটাই করতে হবে। তোর বাবা বলছে যে ওর এত জ্বর, ডাক্তারবাবুরা ওকে জ্বর বারবার ইঞ্জেকশন দিয়ে ওষুধ দিয়ে ওর জ্বর কমাচ্ছে, এই মুহূর্তে আমরা ওকে এখান থেকে ডিসচার্জ করিয়ে নিয়ে যাবোই বা কী করে। তো পরের দিন খুব অদ্ভুতভাবে ওর জ্বরটা একটু কমে, এবং ওখানে যিনি ডাক্তার ছিল সে বলে যে এই জিনিসগুলোকে ফলো করান, আর এরকম জ্বরের যখন এরকম ঘোর চলে আসবে আপনি এই ওষুধটা দেবেন, আস্তে আস্তে কিন্তু এবার মনে হচ্ছে জ্বরটা ছেড়ে যাবে, যদি বাড়াবাড়ি হয় তখন আবার না হয় নিয়ে আসবেন। তো এটা বলেছে। তো এই একটা সুযোগ পাওয়া গেল। তোর ঠাকুমা বললা দেরি করিস না, ওকে ডিসচার্জ করিয়ে ও যে জায়গাটার কথা বলছে সেখানে ওকে নিয়েছ। তো অতুলের বাবা, মা, ওর কাকা আর ওর ঠাকুমা এরা একটা গাড়ি নিয়ে ওকে হাসপাতাল থেকে ডিসচার্জ করিয়ে হালি শহরের ওই যে ওর ঠিকানাটা বলেছিল, মানে ওটা একবারই কিন্তু ও বলেছিল, এবং ওর ঠাকুমা খুব মন দিয়ে শুনেছিলেন এবং মনে রেখেছিলেন। তো সেইখানে ওরা যায়, এবং হালি শহরের যে জায়গাটায় ওরা গেছিল সেই জায়গাটায় কিন্তু ওরা এর আগে কোনো দিন যায়নি। এবং পরে যখন অতুলকে জিজ্ঞেস করে যে তুই এই জায়গাটার কথা কি করে জানলি, ও কিন্তু কিছু বলতে পারে না। যাই হোক, সেই প্রসঙ্গটা আমি পরে আসছি। তো ওরা ওখানে যায় এবং গিয়ে দেখছে যে একটা বড় 3তলা বাড়ি, বেশ বড় একটা 3তলা বাড়ি, এবং বাড়ির নিচে মানে একটা বড় গেট, কালো রঙের একটা বড় গেট, এবং গেটের পাশে একজন রীতিমতো দারোয়ান মতো দাঁড়িয়ে রয়েছে। তো ও একজনের নাম বলেছিল, একটা মহিলার নাম বলেছিল। তো সেই মহিলাটার নাম বলেছে। তো স্বাভাবিকভাবেই যিনি দারোয়ান ছিলেন সে বলছে যে আপনারা কে হন ওনার। হ্যাঁ, তখন বলছে যে আপনি একবার ওদের সাথে মানে ওনাকে একবার ডেকে দিন, আমরা একবার বাইরেই না হয় কথা বলবো। বলছে যে ম্যাডাম তো ভাবে বাইরে আসবে না, তো একটা কাজ করুন, আমি গেট খুলে দিচ্ছি, এই সামনে দিয়ে ঢুকে আপনাদের সামনের ঘরটায় বসতে দিচ্ছি, আপনি ওখানে বসুন। এবার ওদেরও খুব অদ্ভুত টাইপের লাগছে, কারণ শুধুমাত্র জ্বরের ঘোরে ও একটা কিছু বলেছে, তার উপর বেস করে এরা এসেছে। এবার ওর বাবা বলছে যে আমাদের কি এখানে সে কোনো ভুল করলো, ওটা তো একজনের বাড়ি। তো ওর ঠাকুমা বারবার বলছে যে না, ও বলেছে, বাবুসোনা বলেছে মানে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। আর তখন ওর জ্বর খুব, মানে ভালো রকমের জ্বর, ও যখন হসপিটাল থেকে বেরোয় তখন ওর জ্বরটা কম ছিল, কিন্তু রাস্তায় আস্তে আস্তে আবার ওর জ্বরটা বেড়ে গেছে। যাই হোক, তো কোনো রকমে ওখানে চেয়ার ছিল, ওকে চেয়ারে ধরে বেঁধে বসানো হয়েছে, ওকে একদিকে ওর ঠাকুমা আর একদিকে ওর মা ধরে রয়েছে। তো ওরা বুঝতে পারছে না যে কার সাথে দেখা করতে এসছে, কি বলবে কি না বলবে, ওর কাছে কোনো ইনফরমেশানই, শুধু একজনের নাম আর একটা ঠিকানা। তো বুঝতেই পারছেন বিষয়টা খুব আর কি একটু উইয়ার্ড টাইপের। যাই হোক, তো একজন মহিলা, তিনি একটা বড় লাল টিপ পরেছে, চুলগুলো মানে হালকা লাল কালো, মানে লালচে কালো আর কি, বড় একটা খোপা, সুন্দর মানে বেশ সুঠাম চেহারা, বয়স্কা, মানে এরকম না যে অল্প বয়স, বয়স্কা একজন মহিলা। তিনি লাল রঙের একটা শাড়ি পরে সিঁড়ি দিয়ে নামলেন, এবং নেমে যখন দাঁড়ালেন ওই মহিলাকে দেখে না, মানে ওই মহিলা কিরকম একটা যেন থমকে গেলেন। আর ওই মহিলাকে দেখে ওর ঠাকুমার মানে কীরকম যেন একটা মনে হলো যেন কিছু একটা এমন, মানে খুব অদ্ভুত কিছু দেখে, মানে আমরা যদি খুব ইমোশনাল হয়ে পড়ি আমাদের একটা রিয়াকশান যেরকম হবে একদম সেরকম রিয়াকশান। এবং ওর ঠাকুমা কিছু বলছে না, শুধু হাতটা ঠকঠক করে কাঁপছে, হাতে দুটো চুড়ি পরা, চুড়িতে খনখন খনখন আওয়াজ হচ্ছে, মানে এটা আর কি অতটা মনে আছে। আর ওর ঠাকুমা চোখ দিয়ে দরদর করে জল পড়ছে। অ্যাকচুয়ালি ঠাকুমা তখন মানে উনি আর কি দেখছেন যে ওই ভদ্রমহিলাই হচ্ছে ওনার মেয়ে, ওনার সেই বড় মেয়ে, যে মেয়ে যখন মাত্র 8 বছর বয়সে সে বাড়ি থেকে ওই ঠাকুরমশাইয়ের সাথে সেই বিশেষ কারণে বেরিয়ে যেতে হয়েছিল, এবং তারপর থেকে তাকে আর কেউ দেখেনি। সেই রাতের পর থেকে তাকে আর কেউ দেখেনি, তার মা না, তার বাবা না, তার পরিবারের কেউ না, এবং ওই মেয়েটিও তারপর থেকে তার বাড়ির লোক কাউকে দেখতে পায়নি। এবং ঠাকুমার মুখ থেকে কাঁপা কাঁপা আওয়াজে ওর পিসির যে নামটা ছিল সেই নামটা বেরিয়ে আসে। এবং ওই মহিলা, তিনি না মানে ওই দূরে দাঁড়িয়েই রয়েছেন, এবং তার মনে হচ্ছে যেন মানে ঠোঁটের দিকটা ঠকঠক করে কাঁপছে হালকা, আর দরদর করে মনে হচ্ছে যেন তার ঘাম হচ্ছে শরীরে, মানে উনিও মনে হচ্ছে কিরকমটা থতমত খেয়ে গেছে। তো ঠাকুমা দু চার পা এগিয়ে গিয়ে একটুক্ষণ দাঁড়িয়ে যায়, তারপর ওই ভদ্রমহিলা এসে ওর ঠাকুমাকে জড়িয়ে ধরে মা বলে। এবং ওই দৃশ্য দেখে সবাই অবাক, মানে ওর বাবা, কাকা, ওর মা সবাই অবাক।
এবং অতুলের বাবার যেটা মনে ছিল যে ওর দিদির গালে একটা তিল ছিল, শুনেছে বহুবার, এবং ওই ভদ্রমহিলার ওই গালের তিলটা পুরো জল জল করছে। এবং সেই মুখ মানে ছোট ছিল, অতটা ভালো মনে না থাকলেও কিছুটা, দেখুন মানুষের মুখ তো চেঞ্জ হয়ই, কিন্তু ছোটবেলায় সেই মুখের একটা ধাঁচ কিন্তু মানুষের মুখে হালকা হলেও কিন্তু রয়েই যায়। এবং ওর বাবাও কিন্তু চিনতে পারে, ওর কাকা খুবই ছোট ছিল, ওর কাকার মনে ছোড়া, বাট ওর বাবা চিনতে পারে যেটাই হচ্ছে ওনাদের দিদি। তো ওরা দিদি বলে উনিও কাছে এগিয়ে গেছে। তো তখন মানে সবাই কাঁদছে, সবার চোখে জল। এবং ওই যে আর কি মহিলার যার কথা আর কি বলেছিল, তো সে তখন মানে কিছুক্ষণ কান্নাকাটি হয় ওখানে, ওই ঘরের মধ্যে খুব ইমোশনাল একটা সিচুয়েশান ক্রিয়েট হয়। এবং তারপরে ওর পিসি সোজা ওর কাছে এসে ওকে জড়িয়ে ধরে। হ্যাঁ, সে বুঝতে পেরেছে যে মানে তার ভাইয়ের ছেলে। তখন তার মাথায় হাত বোলাচ্ছে, বুকে হাত বোলাচ্ছে, বলছে আর কোনো কষ্ট হবে না, এবার সব কষ্ট চলে যাবে। এই বলে সঙ্গে সঙ্গে সে বলে যে দাঁড়াও আমি এক্ষুনি আসছি। এই বলে সে একটা ঠাকুরের কাপড় নিয়ে আসে, মানে ঠাকুরের যে চুনরিগুলো হয় না, সেই চুনরি নিয়ে আসে, নিয়ে এসে ওর বুকে, ওর কপালে, ওর পিঠে, ওর হাতে ছুঁয়ে দেয়। ছুঁয়ে দিয়ে তারপরে তোদেরকে বলছে তোমরা চলো, সবাই উপরে চলো। অনেক কথা হয়, মানে অনেকের মানে ওর ঠাকুমা তো মানে কোনো কথাই বলতো, এত ইমোশনাল হয়ে গেছে, বুঝতেই পারছি না, এতগুলো বছর মাঝখানে কেটে গেছে, ঠাকুমার পুরো জীবন কেটে গেছে, এবার এখন পুরো উনি জীবন সায়ান্নে পৌঁছে গেছেন। কিন্তু সত্যি সত্যি ওই ঠাকুরমশাইয়ের কথা অনুযায়ী দেখা হলো। এবং ওই যে বলেছিল না যে আপনার মেয়ে রাজরানী হবে, মানে সত্যিই কিন্তু সে রাজরানীই হয়েছে। তার সাথে যার বিয়ে হয়েছিল, মানে এই ঘটনাটা মানে অনেকটা বড় এই পরেরটায়। আমি যদি একটু জিস্ট করে আপনাদের বলি তাহলে ব্যাপারটা কিছুটা এরকম দাঁড়াবে। তো ঘটনাটা কি ঘটে, ওকে যখন জিজ্ঞেস করে ওর পিসিকে যে কি হয়েছিল, তারপরে তো বলে যে আমাকে বেনারস নিয়ে যায়। তারপরে তো খুব ছোট ছিল, অতটা বুঝতে পারেনি। তো ওই রকম একটা বটগাছের সাথে বিয়ে হয়, একটা বটগাছের চারা এনে ওই ঘাটের মাঝখানেই ওই ঠাকুরমশাই ওনার বিয়ে দেয় বটগাছের সাথে। এরপরে ওখানের এক আশ্রমে উনি দিন 15 ছিলেন। দিন 15 থাকার পরে বেনারসেরই একটি সম্ভ্রান্ত মানে একদম ব্রাহ্মণ পরিবারের এক ছেলে, মানে ছেলের জন্য তারা মেয়ে খুঁজছিল। সেই ছেলেটির বয়স হচ্ছে তখন ওই ধরুন 15-16 এরকম। তারা একটা মেয়ে খুঁজছে। কেন না, সেই ছেলেটির নাকি একটা প্রবল ফাড়া রয়েছে, এবং তাকে ওখানকার বড় বড় পণ্ডিতরা বলেছে যে এই ছেলের সাথে এই রকম গুণের যদি কোনো মেয়েকে বিয়ে না দাও, তোমার ছেলে কিন্তু আর বাঁচবে না। তো তারাও তখন মেয়ে খোঁজা শুরু করে। এবং সেই খবর কোনো না কোনোভাবে, ওই যে বললাম মহাদেবের কৃপা, ভগবানের কৃপা, দেবাদিদেব মহাদেবের কৃপায় সেই ছেলেটির জন্য যে এ ধরনের মেয়ে খোঁজা হচ্ছে, সেই খবর এসে পৌঁছয় এনার কাছে, ঠাকুরমশাইয়ের কাছে। তিনি তখন ওর পিসিকে নিয়ে যায়, এবং নিয়ে যখন যায়, ওদেরও কিছু নিজস্ব পণ্ডিত ছিল, তারা সমস্তটা দেখে শুনে মানে গণনা করে দেখে যে ওই ছেলের কাছে এই মানে ওই ছেলের জন্য এই মেয়ের থেকে ভালো মেয়ে কিন্তু আর পাওয়া যাবে না। ব্যাস, আর দেরি নয়, দিন 4-5 মধ্যেই ভালো করে বড় করে বিয়ে দেওয়া হয়। এবং বিয়ে দেওয়ার পরে ও কিন্তু ওই শ্বশুরবাড়িতেই ঘর করে, এবং ওকে ওইখানে পড়াশুনো শেখায়। এবং ওই বাড়িতে যখন ওর পিসি বিয়ে হয়ে যায়, তারপরে মানে ওই বাড়ির লোক মোটামুটি সম্ভ্রান্ত ছিল, অভিজাত ছিল। কিন্তু এই মেয়ে বিয়ে হয়ে আসার পরে ওদের একেবারে সম্পত্তি, টাকা পয়সা আরও ফুলে ফেঁপে ওঠে। এবং ছেলের বাড়ির লোকেরা মানে বলছে যে এই মেয়ে তো স্বয়ং অন্নপূর্ণা, এই মেয়ে বিয়ে হয়ে আসার পরে আমাদের ব্যবসায় উন্নতি হয়েছে, ওনার ছেলের কিছু শারীরিক সমস্যা ছিল সেগুলোও চলে গেল। এবং সত্যি সত্যিই কিন্তু মানে ওনার বরের থেকে ওনার বয়সের ডিফারেন্স হচ্ছে 8 বছর। তো তারপরে আস্তে আস্তে মেয়েকেও যোগ্য করে তুললো। এবং তারপরে যখন মানে এই মেয়ে 18 বছর হলো, তারপর থেকে সে তার স্বামীর সাথে সংসার করা শুরু করলো। তার আগে পর্যন্ত কিন্তু ওই বাড়িতে ওই মেয়েটিকে খুব যত্ন আত্তি করে বাড়ির মেয়ের মতো কিন্তু ওরা রেখেছিল। এরপরে ওদের জীবন ওদের অনেক উন্নতি হয়। কিন্তু এই পিসি মাঝে মধ্যে ভরে পড়তেন, এবং ভরে পড়ে উনি যাকে যা বলতেন সেটাই হতো, এবং আস্তে আস্তে সেটা মানে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। তো অনেকের অনেক দুরারোগ্য, হয়তো রোগে ভুগছে, চিকিৎসা করে ঠিক হচ্ছে না, তো এই পিসির কাছে তারা আসতো, এসে কিছু একটা বলতো, সেটা হয়ে যেত। তো
তো এরকম করে করে বেনারসের বিভিন্ন জায়গায় ওনার নাম হয়ে যায়। এদিকে ব্যবসা বেড়েছে, ওনার 3 ছেলে মেয়ে হয়। তো তখন ওনার শ্বশুরবাড়ির লোক বলে যে দেখো এখানে তো তুমি যদি থাকো তাহলে তোমাকে সমস্ত লোকজনের ভালো করার জন্য তুমিও এগিয়ে যাও, তারাও এগিয়ে আসে, কিন্তু তোমার ছেলে মেয়েদের মানুষ করা এতে অসুবিধে হয়ে যাবে। তো তখন ওনারা হালি শহরে, মানে ওদের কিন্তু কলকাতায়, হালি শহরে, কলকাতা 2-3 জায়গায় আর কি বাড়ি আছে, মানে খুবই অভিজাত। তো ওরা এখানে থাকা শুরু করে এবং উনি এখন মানে ওইভাবে ওই কাজগুলো করে না, কিন্তু ওনাদের আত্মীয় স্বজনের মধ্যে কারোর যদি কোনো সমস্যা হয়, কারোর যদি কিছু অসুবিধে হয়, তারা কিন্তু ওনারই শরণাপন্ন হয়। কিন্তু বিষয় হচ্ছে, ভাবুন যে এই জিনিসটা ঘুমের ঘরে অতুল কি করে বললো, আর প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা বিষয়ের সাথে কীভাবে ওয়েল কানেক্টেড দেখুন। মানে আমি আপনাদের বলছিলাম যে আমি শেষে একটা জিনিস বলবো, মানে এটা কিন্তু আমার জীবনের ক্ষেত্রেও কিছু কিছু হয়েছে, সেটা নিয়ে আমি হয়তো পরে কোনো এপিসোড করব। তো দেখুন, ওরা হালি শহরে থাকতো, সেখানে একটা সমস্যা হলো, বাড়ি বেঁচে কেউ চলে গেল, পাশে বাজে লোকেরা এলো, তাদের যন্ত্রণায় ওরা বাড়ি ছেড়ে চলে গেল, সেখানে গিয়ে ওই জিনিসটা পেলো। ওই জিনিসটা পেলো বলে ওদের আবার যেটা হলো যে ওর পিসির সন্ধান পেলো। পিসির সন্ধানটা পেলো যদি, বা পিসিকে কী করে খুঁজে পাবে সেটা বোঝা যাচ্ছিল না। তার জন্যই হয়তো ভগবান ওর জ্বর দিলেন, এরকম এমনই জ্বর দিলেন যে সেই জ্বর ওষুধে সারলো না। সেই জ্বরে মানে ভুগে ওই যে ভুল বকছিল, সেখান থেকেই আসলে তথ্যটা বেরিয়ে এলো যে কী করে পিসিকে পাওয়া যাবে। তো ভাবুন প্রতিটা জিনিসের সাথে কীভাবে ওয়েল কানেক্টেড থাকে। মানে আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডে কত কিছু যে ঘটছে তার হয়তো খুব অল্পই আমরা জানতে পারি। তো এটা ভীষণ অদ্ভুত, তাই না? মানে আমি আপনাদেরকে এপিসোডের শুরুতে বলেছিলাম না, বিষয়টা খুব অদ্ভুত ঘটনাটা। আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দেবেন। খুব ভালো থাকবেন, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।